আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে 2021 সালে দেওয়া ক্লাস 10-এর অঙ্কের 4 নম্বর মডেল অ্যাক্টিভিটি টাস্কটাকে নিয়ে আলোচনা করব। তো প্রত্যেকটা মডেল অ্যাক্টিভিটি টাস্কের মতন এবারে মডেল অ্যাক্টিভিটি টাস্কেও প্রথমে কিছু এমসিকিউ দেওয়া রয়েছে। এখানে বলছে এ সমানুপাতিক বি হলে এ স্কোয়ার সমানুপাতিক বি কিউব, এ কিউব সমানুপাতিক বি স্কোয়ার, এ সমানুপাতিক বি কিউব, এ স্কোয়ার সমানুপাতিক বি স্কোয়ার। কোন অপশনটা কারেক্ট রয়েছে? এখানে বলে রাখি, এ সমানুপাতিক বি দেওয়া থাকলে সবসময় মাথায় রাখবে যে সেটা এ স্কোয়ার সমানুপাতিক বি স্কোয়ার এর সাথে সমান হবে, অথবা এ কিউব সমানুপাতিক বি কিউব এর সাথে সমান হবে। মানে এ পাশে স্কোয়ার হলে এ পাশে স্কোয়ার হবে, অথবা বোথ সাইডে কিউব হবে, অথবা বোথ সাইডে পাওয়ারে 4 হবে। এক সাইডে স্কোয়ার এক সাইডে কিউব, অথবা এক সাইডে কিউব এক সাইডে স্কোয়ার, এরকম হওয়া সম্ভব নয়। এখানে যেরকম এ স্কোয়ার বি কিউব ছিল এটা হওয়া সম্ভব নয়, এ কিউব বি স্কোয়ার এটাও হওয়া সম্ভব নয়, এ বি কিউব এটাও সম্ভব নয়। এ স্কোয়ার সমানুপাতিক বি স্কোয়ার, এটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনে কি বলছে? এখানে বলছে যে এ এবং বি একটা ব্যবসা শুরু করেছে। এ 1000 টাকা 9 মাসের জন্য দিয়েছিল, বি কিছু টাকা 6 মাসের জন্য ইনভেস্ট করেছিল। এবার বলছে ব্যবসায় মোট লাভ হয়েছে 600 টাকা, বি 400 টাকা পেয়েছে। তাহলে বি এর মূলধন কত ছিল? বলছে মোট প্রফিট হচ্ছে 600 টাকা, মোট লাভ হচ্ছে 600 টাকা, বি পেয়েছে 400 টাকা। তাহলে এ কত পাবে লাভ থেকে? দুটোকে মাইনাস করে দেবো, তাহলে এ পেয়েছে 200 টাকা। তাহলে এ আর বি এর লাভের অনুপাত কত হচ্ছে? এর লাভ হচ্ছে 200, বি এর লাভ হচ্ছে 400। তো এখান থেকে দুখানা শূন্যকে ক্যান্সেল করা যাবে, তাহলে হচ্ছে 2:4, আবার 2 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 1:2। তাহলে এ আর বি এর লাভের অনুপাত হচ্ছে 1:2। এবার এদের যেটা প্রফিটের রেশিও হবে সেটাই হচ্ছে মূলধনের অনুপাত। তাহলে বলা যেতে পারে এ এবং বি এর মূলধনের অনুপাত 1:2। এবার এখানে বলছিল যে এ 1000 টাকা দিয়েছে 9 মাসের জন্য, বি কিছু টাকা দিয়েছে 6 মাসের জন্য। তোমরা ধরে নিচ্ছি বি x টাকা দেয় 6 মাসের জন্য, এ দিয়েছে 1000 টাকা 9 মাসের জন্য। তাহলে এ আর বি এর মূলধনের অনুপাত কত হবে? এ দিয়েছে 1000 টাকা 9 মাসের জন্য, আর বি দিয়েছে x টাকা 6 মাসের জন্য। তো এই রেশিওটা ইকাল টু হয়ে যাচ্ছে 1:2। এই মূলধনের অনুপাতটা হয়ে যাবে 1:2। তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে? 1000 ইন্টু 9 বাই x ইন্টু 6 ইকাল টু হচ্ছে 1/2। আমরা বাই দিয়ে লিখলাম। তাহলে ওপরটায় হচ্ছে 9000, এখানটা হচ্ছে 6x ইকাল টু হচ্ছে 1/2। ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে 6x ইকাল টু হয়ে যাবে 9000 ইন্টু 2। তাহলে x ইকাল টু হয়ে যাবে 9000 ইন্টু 2/6। 2 দিয়ে কাটলে এখানটা 3 পড়ে থাকছে, 3 দিয়ে কাটলে এখানটা হচ্ছে 3000। তাহলে বি 3000 টাকা দিয়েছিল 6 মাসের জন্য। আমাদের জিজ্ঞেস করেছিল বি এর মূলধনের পরিমাণ কত, তাহলে এখানে অপশন বিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে দুখানা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার। এবার বলছে দুটো বৃত্ত পরস্পরকে অন্তর্স্পর্শ করেছে, তাহলে এদের কেন্দ্র দুখানার মাঝখানের দূরত্ব কত হবে? একটা বৃত্ত রয়েছে যার ব্যাসার্ধ দেওয়া রয়েছে 7 সেন্টিমিটার, আরেকটা বৃত্ত রয়েছে যার ব্যাসার্ধ দেওয়া রয়েছে 4 সেন্টিমিটার। এরা যদি বহিস্থভাবে স্পর্শ করত সেক্ষেত্রে কি হতো? সেক্ষেত্রে ছবিটা হতো কিছুটা এরকম। যদি এরা বহিস্থভাবে স্পর্শ করত
তাহলে একটার ব্যাসার্ধ বলছিল 7 সেন্টিমিটার আর একটার ব্যাসার্ধ বলছিল 4 সেন্টিমিটার। সেক্ষেত্রে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হয়ে যেত 7 + 4 মানে 11 সেন্টিমিটার। কিন্তু এখানে বলেছে অন্তস্থভাবে স্পর্শ করেছে। অন্তস্থভাবে স্পর্শ করেছে মানে দুখানা বৃত্ত এরকম ভাবে রয়েছে, একটার ব্যাসার্ধ বলছে 7 সেন্টিমিটার আর একটার ব্যাসার্ধ বলছে 4 সেন্টিমিটার। এক্ষেত্রে কি করতে হবে, 7 - 4 করতে হবে, তাহলে হয়ে যাবে 3 সেন্টিমিটার। দুখানা বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত হবে, এটা হয়ে যাবে 3 সেন্টিমিটার। সবসময় মাথায় রাখবে বহিস্থভাবে বললে আমরা প্লাস করে দেবো, আর অন্তস্থভাবে বলেছে বলে সেই কারণে আমরা মাইনাস করব, তাহলে মাইনাস করলে হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে এখানে অপশন ডিটা হচ্ছে কারেক্ট। আমরা লিখবো কিরকম ভাবে, এখানটা লিখবে যে দুটো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার, বৃত্ত দুটো পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করেছে, তাহলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অপশন ডি লিখে 3 সেন্টিমিটার লিখবে। নেক্সট কোশ্চেনে বলছে r/2 একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত হবে। মানে একটা গোলক রয়েছে, সেই গোলকটার ব্যাসার্ধ বলে দিয়েছে r/2। তো গোলকের আয়তনের ফর্মুলা কি, গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই r কিউব। তো এখানে r কিউবের জায়গায় কত বসবে, r কিউবের জায়গায় বসবে r/2 হোল কিউব। ব্যাসার্ধ যেহেতু r/2 দেওয়া ছিল সেই কারণে এখানটা লেখা হচ্ছে r/2 হোল কিউব। তাহলে এখানটা হচ্ছে 4/3 পাই, এটা লিখবো r/2 ইন্টু r/2 ইন্টু r/2, মানে r/2টাকে 3 বার লেখা হয়েছে। 2 দিয়ে কাটলে এখানটা 2 পড়ে থাকছে, আবার 2 দিয়ে ক্যান্সেল করা যাবে, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে পাই r কিউব বাই 6, মানে 3 আর 2টাকে মাল্টিপ্লাই করলাম তাহলে হচ্ছে 6। তাহলে আয়তন পাওয়া যাচ্ছে পাই r কিউব বাই 6 এত ঘন একক, মানে অপশন ডি এরটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে দুখানা সদিশকোণী ত্রিভুজ রয়েছে, এরা সর্বদা সর্বসম হবে। সদিশকোণী ত্রিভুজ বলতে কি বোঝায়, ধরে নেওয়া যাক এই একটা ত্রিভুজ রয়েছে এবং এই আর একটা ত্রিভুজ রয়েছে, এদের কোণগুলোর মাপ হচ্ছে সমান। মানে এই কোণটার মাপ যদি x ডিগ্রি হয় তাহলে এই কোণটার মাপটা হচ্ছে x ডিগ্রি, এই কোণটার মাপ যদি y ডিগ্রি হয় এই কোণটার মাপটা হচ্ছে y ডিগ্রি, এই কোণটার মাপ যদি z ডিগ্রি হয় তাহলে এটার মাপটা হবে z ডিগ্রি। দুটো ত্রিভুজের কোণগুলোর মাপটা হচ্ছে সমান, তবেই আমরা এগুলোকে বলবো সদিশকোণী। এই সদিশকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যগুলো যে সমান হবে সেরকম কিন্তু কোনো কথা নেই, মানে এদের কোণগুলো অবশ্যই সমান হবে, বাহুগুলো সমান নাও হতে পারে। তো যেহেতু বাহুগুলো সমান নয় তাই ত্রিভুজ দুটো সর্বসম হবে না। সদিশকোণী মানে এদের কোণগুলো হচ্ছে সমান, বাহুগুলো কিন্তু যে সমান হবে সেরকম কথা নেই। তো যেহেতু বাহুগুলো সমান নয় তাহলে এরা কিন্তু সর্বসম নয়, তাহলে এই স্টেটমেন্টটা ফলস দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেনে বলছে এটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজের বাহুত্রয়। একটা শঙ্কু রয়েছে, এই শঙ্কুটার উচ্চতা, উচ্চতা বলতে হচ্ছে এই মাপটা, ব্যাসার্ধ, ব্যাসার্ধ বলতে হচ্ছে এই মাপটা, এবং তির্যক উচ্চতা, এরা সবসময় একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে। তাহলে বলা যেতে পারে যে উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা এই তিনটে হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। নেক্সট কোশ্চেনে বলছে একটা ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত হচ্ছে 1/2 = 1/3 = 1/4। তাহলে এদের লাভের অনুপাত বলছে 3:4:6। তো আমরা দেখবো যে এটা ট্রু আর ফলস। তো এখানে অনুপাতটা কত দেওয়া ছিল, 1/2 = 1/3 = 1/4। তো এরকম অনুপাত দেওয়া থাকলে কি করবে তোমরা, 2, 3 আর 4 এর লসাগু করবে। কত দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, এখানটা হচ্ছে 1, এখানটা হচ্ছে 3, এখানটা হচ্ছে 2, আর কোনো সংখ্যা দিয়ে যাবে না। তাহলে লাস্টে আমাদের 2, 1, 3, 2কে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে লসাগু করলে পাওয়া যাচ্ছে 12। তাহলে কি করতে হবে, প্রত্যেক কটা পদকে আমরা 12 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে এখানটা হবে 12/2, এখানটা হচ্ছে 12/3,
এখানটা হচ্ছে 12/4, 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা হচ্ছে 6, 3 দিয়ে ক্যান্সেল করলে এখানটা হচ্ছে 4, 4 দিয়ে ক্যান্সেল করলে এখানটা হচ্ছে 3, তাহলে পাওয়া যাচ্ছে 6:4:3। তাহলে দেখো অনুপাতটা পাওয়া যাচ্ছে 6:4:3, কিন্তু এখানে দেওয়া ছিল 3:4:6, তাহলে স্টেটমেন্টটা ফলস রয়েছে। পরে কোশ্চেন দেখো, এখানে বলছে এ সমানুপাতিক 1/b, বি সমানুপাতিক 1/c, তাহলে এ সমানুপাতিক 1/c হবে। কি কি দেওয়া রয়েছে? এ সমানুপাতিক 1/b দেওয়া রয়েছে, আর দেওয়া রয়েছে বি সমানুপাতিক 1/c। তাহলে বলছে সি সমানুপাতিক এ সমানুপাতিক 1/c হবে। তাহলে আমরা কি করব দেখো, এখানে আমরা সমানুপাতিক সাইনটা তুললে কত হবে? এটা হয়ে যাবে k1/b, মানে একটা কনস্ট্যান্ট আনা হয়েছে, সেই কনস্ট্যান্টটা হচ্ছে k1, আর এখানেও সমানুপাতিক সাইনটা তুললে একটা ইকাল টু বসবে আর একটা কনস্ট্যান্ট আসবে। তো আমরা সেই কনস্ট্যান্টটাকে ধরে নিচ্ছি k2। কথাটা বুঝতে পারলে? প্রথমে আমরা সমানুপাতিক সাইনটাকে তুলে একটা কনস্ট্যান্ট k1 এনেছিলাম, পরে আমরা একটা কনস্ট্যান্ট k2 এনেছি। তো আমরা কি করব, এই যে বি এর ভ্যালুটা পাচ্ছি, এই বি এর ভ্যালুটাকে আমরা এই জায়গাটায় বসিয়ে দেবো। তাহলে এখানটা হয়ে যাচ্ছে k1/k2/c, মানে বি এর জায়গায় আমরা k2/c বসিয়ে দিচ্ছি। তাহলে কত হবে? ফ্র্যাকশনাল ডিভিশনের সময় মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এখানটা হয়ে যাবে k1 × c/k2, এটা হয়ে যাচ্ছে। তাহলে পাওয়া যাচ্ছে k1/k2 × c। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? a = হয়ে যাচ্ছে k1/k2 × c। তো k1/k2 তো হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে লেখা যেতে পারে a সমানুপাতিক c। তাহলে দেখো পাওয়া যাচ্ছে a সমানুপাতিক c, কিন্তু এখানটায় রয়েছে a সমানুপাতিক 1/c। তাহলে বলা যেতে পারে যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে এটা হচ্ছে ফলস। তারপরে কিছু শূন্যস্থান পূরণ দেওয়া রয়েছে। বলছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল ড্যাশ হবে। একটা নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করলে তাহলে বলছে বক্রতলের ক্ষেত্রফল ড্যাশ হবে। তো আমরা ধরে নিচ্ছি যে আগের ব্যাসার্ধ এটা হচ্ছে আর একক। বর্তমান ব্যাসার্ধ কত হবে? বর্তমান ব্যাসার্ধটা হয়ে যাবে দ্বিগুণ বলেছিল, তাহলে 2r একক হয়ে যাবে। তাহলে আগের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? আগের বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে 4πr²। আমরা জানি যে এটাই হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা। আর বর্তমানে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বর্তমানে বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে 4π, আর এর জায়গায় বসবে 2r, কারণ বলে দিয়েছিল ব্যাসার্ধকে দ্বিগুণ করা হয়েছে, তাই জন্য আর এর জায়গায় 2r বসেছে। তাহলে এখানটা কত হচ্ছে? 4π, এখানটা হচ্ছে 4r², তাহলে মাল্টিপ্লাই করলে হচ্ছে 16πr²। এত বর্গ একক হয়ে যাচ্ছে। তাহলে বর্তমানে বক্রতলের ক্ষেত্রফল আর আগের বক্রতলের ক্ষেত্রফল এর অনুপাত বার করবো আমরা, মানে বর্তমান বক্রতলের ক্ষেত্রফল আর আগের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বার করবো। তো বর্তমান বক্রতলের ক্ষেত্রফল কত রয়েছে? 16πr², আর বর্তমানে রয়েছে এটা, আর আগের বক্রতলের ক্ষেত্রফল কত রয়েছে? এটা রয়েছে 4πr²। তাহলে এখান থেকে পাইটা ক্যান্সেল হবে, 4টাকেও ক্যান্সেল করা যাবে, তাহলে এখানে 4 পড়ে থাকছে, r²টাকেও ক্যান্সেল করা যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 4 গুণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাসার্ধটাকে দ্বিগুণ করলে বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 4 গুণ। তাহলে এখানটা লিখে দেবে 4 গুণ। নেক্সট কোশ্চেনে বলছে কোনো একটা ব্যবসায় শোভা মাসুদের 1.1 গুণ টাকা দিয়েছে, আর প্রিয়া মাসুদের 2.1 গুণ টাকা দিয়েছে। তাহলে বলছে মাসুদ শোভার প্রিয়ার মূলধনের অনুপাত কত? তো আমরা এখানটা লিখছি যে মাসুদের টাকার পরিমাণ x টাকা, মাসুদের মূলধনের পরিমাণ x টাকা, এটা ধরে নেওয়া হয়েছে, এখানটায় ধরি বলে লিখবে। নেক্সট কি বলছিল? এটার সাথেই বলছিল যে শোভা দিয়েছে 1.1 গুণ, তাহলে এখানটা লিখবো শোভার মূলধনের পরিমাণ কত হবে না 1.1 × x।
তাহলে এটা হয়ে যাচ্ছে 3/2 ইন্টু এক্স, তাহলে কত পাওয়া যাচ্ছে 3x/2 এত টাকা। প্রবলেম নেই এত অবধি। নেক্সট বলছে প্রিয়া দিয়েছে মাসুদের 2.1-এর 2 গুণ, তাহলে এখানটা লিখবো প্রিয়ার মূলধনের পরিমাণ কত হবে, প্রিয়ার মূলধনের পরিমাণ কত হবে 2.1-এর 2 ইন্টু এক্স, তাহলে এটা হবে 5/2 ইন্টু এক্স, তাহলে পাওয়া যাবে 5x/2 এত টাকা। নেক্সট আমাদের কি জিজ্ঞেস করেছিল, আমাদের বলছিল মাসুদ, শোভা এবং প্রিয়ার মূলধনের অনুপাত কত। মাসুদ, শোভা আর প্রিয়ার মূলধনের পরিমাণের অনুপাত কত। তো মাসুদেরটা কত ছিল, মাসুদের ছিল এক্স টাকা, শোভার ছিল 3x/2 টাকা, আর প্রিয়ার রয়েছে 5x/2 টাকা। এই তিনটের অনুপাত করতে হবে। তো সবকটা থেকে দেখো এক্সটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে এখানটা পড়ে থাকছে 1:3/2:5/2। তো অনুপাতটা রয়েছে ভগ্নাংশে, মানে 1:3/2:5/2। তো আমরা কি করব, 2 আর 2 লসাগু করলে কত হচ্ছে 2 হবে। তো আমরা সবকটাকে 2 দিয়ে গুণ করে দিচ্ছি ভগ্নাংশগুলোকে সরানোর জন্য। তাহলে এখান থেকে একটা 2 ক্যান্সেল হবে, এখান থেকেও একটা 2 ক্যান্সেল হচ্ছে, তাহলে কত হবে 2:3:5। তাহলে অনুপাতটা হয়ে যাচ্ছে 2:3:5। নেক্সট কোশ্চেনে বলছে দুটো বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। তাহলে বলছে এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটোর সাধারণ স্পর্শকের সংখ্যা হবে কতগুলো। দুটো বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, তাহলে বলছে যে এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটোর সাধারণ স্পর্শক কতগুলো হবে। দুখানা সার্কেল রয়েছে যারা স্পর্শ করেছে এ বিন্দুতে। এই এ বিন্দুতে, এই পয়েন্টটা হচ্ছে এ বিন্দু, এ বিন্দুতে এদের সাধারণ স্পর্শক হবে একটা। এ বিন্দুতে বৃত্ত দুটোর সাধারণ স্পর্শকের সংখ্যা হবে একটা, তাহলে এখানে আনসার হবে একটি। নেক্সট সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া রয়েছে, এখানে বলছে এ সমানুপাতিক বি, বি সমানুপাতিক সি, আর সি সমানুপাতিক এ। তাহলে বলছে ভেদ ধ্রুবক তিনটার মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এখানে দেওয়া রয়েছে এ সমানুপাতিক বি, বি সমানুপাতিক সি, সি সমানুপাতিক এ। তাহলে এখানটা লিখবো এ ইকাল টু k1 ইন্টু বি, বি ইকাল টু k2 ইন্টু সি, সি ইকাল টু k3 ইন্টু এ। এখানটা লিখে দিতে হবে k1 k2 আর k3 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। কথাটা বুঝতে পারলে? আমরা সমানুপাতিক সাইনটা তুলেছি, নিয়ে ইকাল টু বসিয়েছি, আর একটা করে কনস্ট্যান্ট বসাতে হয়। তো প্রথমটা ধরা হচ্ছিল কনস্ট্যান্টটা k1, তারপরটা ধরা হচ্ছিল k2, তারপরটা ধরা হচ্ছিল k3, তাই লাস্টে লিখে দেওয়া হচ্ছে k1 k2 আর k3 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তো এখান থেকে আমরা k1 এর ভ্যালুটা বার করবো। k1 কত হচ্ছে, k1 হয়ে যাচ্ছে a/b। এখান থেকে আমরা k2 বার করব, k2 ইকাল টু কত হচ্ছে, এটা হয়ে যাবে b/c। আর এখান থেকে আমরা k3 এর ভ্যালুটা বার করবো, তাহলে কত হবে, k3 ইকাল টু হয়ে যাবে c/a। তো এটার নাম্বার দিচ্ছি আমরা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। তো লাস্টে আমরা 1 2 3 করে দেবো, 1 2 3 এই তিনটাকে মাল্টিপ্লাই করে দেবো, 1 ইন্টু 2 ইন্টু 3 করে দেবো। তাহলে কত হবে, k1 ইন্টু k2 ইন্টু k3 ইকাল টু হয়ে যাবে
K1 ইন্টু K2 ইন্টু K3 ইকাল টু হয়ে যাবে K1 এতে কত ছিল, A বাই B ছিল, K2 তে ছিল B বাই C, আর K3 তে কত ছিল, এটা ছিল C বাই A। তো এখান থেকে বিটা ক্যান্সেল হবে, এখান থেকে সিটা ক্যান্সেল হবে, এখান থেকে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে পাওয়া যাচ্ছে K1 ইন্টু K2 ইন্টু K3 ইকাল টু 1। তাহলে লেখা যেতে পারে ভেদ ধ্রুবক তিনটির গুণফল এক। তিনখানা ভেদ ধ্রুবকের গুণফল হচ্ছে 1। আমাদের বলেছিল ভেদ ধ্রুবকগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে, এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে এই ছবিটা দেওয়া রয়েছে, এখানে বলছে যে এবিসি ত্রিভুজের মধ্যে একটা বৃত্ত পরিলিখিত আছে। এবার বলছে এবিসি ত্রিভুজের তিনটে বাহুকে বৃত্তটা পি কিউ আর বিন্দুতে স্পর্শ করেছে। এপি ইকাল টু দেওয়া হচ্ছে 4 সেন্টিমিটার, বিপি ইকাল টু দেওয়া হচ্ছে 6 সেন্টিমিটার, এসি ইকাল টু দেওয়া হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে বলছে বিসি ইকাল টু হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে এক্স এর মান নির্ণয় করো। ছবিটাকে এঁকে নেওয়া যাক। এখানে বলছে যে এবিসি একটা ত্রিভুজ রয়েছে যার মধ্যে একটা বৃত্ত পরিলিখিত আছে। এবার এখানে বলছে যে এই বৃত্তটা পি কিউ আর এই তিনটে পয়েন্টে বৃত্তটাকে ত্রিভুজটাকে স্পর্শ করেছে। এবার এখানে কতগুলো মাপ দেওয়া রয়েছে, বলছে এপি ইকাল টু হচ্ছে 4 সেন্টিমিটার, বিপিটা হচ্ছে 6, এসি 12, এপি হচ্ছে 4 সেন্টিমিটার, বিপি 6, এসি 12। তাহলে আমাদের জিজ্ঞেস করছে বিসি হচ্ছে 1 সেন্টিমিটার, এই এক্স এর মাপটা কত হবে, এক্স ইকাল টু কত হবে। আচ্ছা, এবারে এখানে দেখো এ বিন্দু থেকে বিতে দুখানা স্পর্শক হচ্ছে এপি আর এ আর। এ বিন্দু থেকে বৃত্তের উপরে দুখানা স্পর্শক হচ্ছে এপি আর এ আর। তো আমরা জানি যে কোনো একটা বৃত্তর বহিস্থ কোনো একটা বিন্দু থেকে যদি দুখানা স্পর্শক অঙ্কন করা যায়, সেই স্পর্শক দুটোর দৈর্ঘ্য হবে সমান। তাহলে এখানে বলা যেতে পারে এপি ইকাল টু এ আর। কথাটা বুঝতে পারলে, এটা হচ্ছে একটা বহিস্থ বিন্দু, সেই বহিস্থ বিন্দু থেকে একটা বৃত্তের দুখানা স্পর্শক অঙ্কন করা হয়েছে, সেটা হচ্ছে এপি আর এটা হচ্ছে এ আর। তো এখানে এপি আর এ আরটা সমান হবে। এটা অ্যাকচুয়ালি একটা উপপাদ্য রয়েছে যে বৃত্তের বহিস্থ কোনো একটা বিন্দু থেকে একটা স্পর্শক টানলে, দুখানা স্পর্শক টানলে স্পর্শক দুটো দৈর্ঘ্য সমান হয়। তাহলে এখানে এপি দেওয়ার হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে বলা যেতে পারে এ আরটাও হয়ে যাবে 4 সেন্টিমিটার। তাহলে আমরা এ আরটা পেয়ে গেলাম 4 সেন্টিমিটার। এবার দেখো এসি কত দেওয়া ছিল, এসি মানে হচ্ছে এই পুরো বাহুটা দেওয়ার হচ্ছে 12 সেন্টিমিটার। এসি বলছে 12 সেন্টিমিটার, এখান থেকে এত অব্দি মাপটা বলছে 12 সেন্টিমিটার। আবার আমরা এ আরটা পেয়ে গেছি, মানে এখান থেকে এইটুকুনি মাপটা পেয়ে গেছি, এটা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে আর সি কত হবে, পুরোটা হচ্ছে 12, তার মধ্যে এ আরটা হচ্ছে 4, দুটোকে মাইনাস করে দিলে আমরা আর সি পেয়ে যাব। আর সি হচ্ছে 8 সেন্টিমিটার। আবার দেখো সি পয়েন্ট থেকে দুখানা স্পর্শক টানা হচ্ছে, একটা হচ্ছে সি কিউ আর একটা হচ্ছে সি আর। সি বিন্দু থেকে দুখানা স্পর্শক রয়েছে, একটা হচ্ছে সি কিউ আর একটা হচ্ছে সি আর। তাহলে লেখা যেতে পারে সি কিউ ইকাল টু সি আর হবে, সি কিউ ইকাল টু সি আর। এখানটা লিখে দেবে যে সি বিন্দু থেকে
অঙ্কিত বৃত্তের দুটি স্পর্শক আমরা জানি যে বহিস্থ কোনো একটা বিন্দু থেকে বৃত্তের দুখানা স্পর্শক আঁকলে সেই স্পর্শকের দৈর্ঘ্যটা সমান হয়, সেই কারণে সি কিউ ইকাল টু সি আর লেখা হয়েছে। আবার আমরা আরসিটা পেয়ে গেছি 8 সেন্টিমিটার। আরসি বা সি আর একই ব্যাপার, একই বাহু। তো আমরা আরসি পেয়ে গেছি 8 সেন্টিমিটার। তাহলে সি কিউ কত হবে? সি কিউটা হয়ে যাচ্ছে 8 সেন্টিমিটার। আমরা সেটাই তো দেখলাম যে সি কিউ আর সি আর সমান। তো এই সি আর মানে সি আর 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 সি একই বাহু, এদের মাপটা আমরা পেয়ে গেছি 8 সেন্টিমিটার। তাহলে সি কিউ কত হবে? সি কিউটাও হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে সি কিউ আমরা পেয়ে গেলাম 8 সেন্টিমিটার। আবার দেখো এখানে দেওয়া ছিল যে বিপিটা হচ্ছে 6 সেন্টিমিটার। বিপির সাথে বি কিউটা সেম হবে কেন? বিপির সাথে বি কিউটা ইকুয়াল হবে কেন? ওই একই শর্ত, বি একটা বহিস্থ বিন্দু, সেখান থেকে দুখানা স্পর্শক টানা হয়েছে, একটা হচ্ছে বিপি, একটা হচ্ছে বি কিউ। তো সেই কারণে এদের মাপটা সমান হবে। তাহলে লেখা যেতে পারে যে বিপি ইকাল টু বি কিউ। এখানে বিপি কত দেওয়া ছিল? বিপি দেওয়া ছিল 6 সেন্টিমিটার। বিপি গিভেন হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে বি কিউ কত হবে? বি কিউটাও হয়ে যাচ্ছে 6 সেন্টিমিটার। তো দেখো আমাদের বিসি এর মাপটা বার করতে হবে। তো বিসি কত হচ্ছে? বিসিটা হচ্ছে বি কিউ প্লাস কিউসি। আমরা লিখতে পারি যে বিসিটা হচ্ছে বি কিউ প্লাস সি কিউ। বিসি বলতে হচ্ছে এই পুরো বাহুটা, এটা ইকালটা হচ্ছে বি কিউ প্লাস সি কিউ। তো এখানে আমরা বি কিউ এর মাপটা কত পেয়েছি? বি কিউ এর মাপটা পেয়েছি 6 সেন্টিমিটার। সি কিউ এর মাপটা কত পেয়েছি? সি কিউ এর মাপটা পেয়েছি 8 সেন্টিমিটার। দুটোকে যোগ করে দাও, যোগ করে দিলে পেয়ে যাবে 14 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি যে বিসি এর মাপটা হচ্ছে 14 সেন্টিমিটার। এই বিসি ইকাল টু এক্স দেওয়া ছিল, তাহলে বলা যেতে পারে এক্স ইকাল টু হচ্ছে 14 সেন্টিমিটার। এটাই আনসার। 5 নম্বরের কোশ্চেনটা দেখো, এখানে বলছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের কোনো একটা বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে থাকে। এটা অ্যাকচুয়ালি তোমাদের বইয়েরই একটা উপপাদ্য। এটা রয়েছে তোমাদের বইয়ের পেজ নাম্বার 208-এ, থিওরেম নাম্বার 40। এখানে কি লেখা রয়েছে দেখো, বলছে বৃত্তের কোনো একটা বিন্দুতে অঙ্কিত স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তোমরা এই থিওরেমটা বই থেকে কপি করে নিও। এই প্রদত্ত থেকে তোমরা কত অব্দি লিখবে? এই প্রমাণিত অব্দি লিখবে। প্রদত্ত থেকে প্রমাণিত অব্দি লিখবে। এই থিওরেমটাকে নিয়ে একটা অন্য ভিডিওতে আলোচনা করা হচ্ছে, সেই ভিডিওটার লিঙ্ক আই বাটনে আসছে, সেখান থেকে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে অন্য কোনো মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।